মন্ত্রিসভায় রদবদল নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়ানো হচ্ছে বলে মন্তব্য করেছেন সমাজ কল্যাণ মন্ত্রী ডক্টর AZM জাহিদ হোসেন। তিনি জানান, প্রধানমন্ত্রী প্রয়োজন মনে করলে যে কোনো সময় মন্ত্রিসভায় রদবদল করতে পারেন। অন্যদিকে সরকারের প্রথম 6 মাস কিছুটা সফল বলে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেছেন, এই বিষয়ে শীঘ্রই বিস্তারিত জানানো হবে। মাহিলা ইসলামের রিপোর্ট। বেস্ট অব দ্য বেস্ট জাতীয় বক্সিং চ্যাম্পিয়নশিপের আয়োজন করে মোহাম্মদ আলী বক্সিং স্টেডিয়াম। এতে যোগ দেন সমাজ কল্যাণমন্ত্রী AZM জাহিদ হোসেন। অনুষ্ঠান শেষে তিনি বলেন, মন্ত্রিসভায় রদবদল নিয়ে যে খবর প্রচারিত হচ্ছে তা গুজব। তবে প্রয়োজন হলে পরিবর্তনের এখতিয়ার প্রধানমন্ত্রীর রয়েছে। একটি সাংবিধানিক সংসদীয় গণতন্ত্রে রদবদল একটা স্বাভাবিক প্রক্রিয়া, এবং যখন যেখানে মাননীয় সংসদ নেতা মাননীয় প্রধানমন্ত্রী মনে করবেন যাকে দিয়ে যেখানে যে কাজ করানো সম্ভব আরও বেশি ভালো হবে, সবাই কাজ করছেন, বাট এটা একটা টিমের মধ্যে আরও কীভাবে আরও ভালো মানুষের জন্য করা যায়, সেজন্য উনি যেরকম যখন প্রয়োজন মনে করবেন তখন সে পরিবর্তন উনি আনতেই পারেন। এটা তো সংসদ এবং সংবিধান সবকেই ওনাকে ক্ষমতা দিয়েছে। এদিকে বিকেলে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সরকারের প্রথম 6 মাসের কার্যক্রম নিয়ে কথা বলেন রিজভী। 6 মাস যে পূর্তি হলো সেই ক্ষেত্রে কতটুকু বাস্তবায়ন হয়েছে সেটার একবারে লিখিত একটি বর্ণনা বা একটি বুকলেট আপনারা পেয়ে যাবেন, কাল পরশুর মধ্যে আপনারা পেয়ে যাবেন। সেখানে দেখবেন শতকরা কত ভাগ হয়েছে। সেই ক্ষেত্রে আমি বলবো শতকরা মানে এই যে লক্ষ্য পূরণ দিল 6 মাসের মধ্যে টোটাল যে অঙ্গীকার বা ম্যানিফেস্টোর কত অংশ হয় সেই অংশ অনুযায়ী 6 মাসের যে লক্ষ্য সেই লক্ষ্য মোটামুটি সবগুলোই পূরণ হয়েছে, কোথাও হয়তো 19-20 হতে পারে। এ সময় ছাত্র দলের নতুন কমিটি গঠন নিয়েও কথা বলেন বিএনপির এই নেতা। তাদের সাথে কি কথা হয়েছে, তাদের কি নির্দেশনা দেওয়া হয়েছে এটা আমি এই মুহূর্তে বলতে পারবো না। আর যদি চূড়ান্ত পর্যায়ের কিছু হয়, নতুন কিছু হয়, তো সেটা তো নিঃসন্দেহে আমরা প্রেস রিলিজ আকারে আপনাদেরকে বলে দেব। প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে শনিবার রাজধানী সহ সারা দেশে দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বলেও জানান তিনি। জাতীয়তাবাদী দল দোয়া অনুষ্ঠান পরিচালনা করবে। মাহিলা ইসলাম, ৭১, ঢাকা। লোডশেডিং এর সব রেকর্ড ভেঙে দিয়েছে এই সরকার। গণভোটের রায় বাস্তবায়ন নিয়েও রয়েছে মিথ্যাচার। এসব চলতে থাকলে সরকার ক্ষমতায় থাকতে পারবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি বলছেন, আসন্ন স্থানীয় সরকার নির্বাচনেই সরকারকে লাল কার্ড দেখাবে দেশের মানুষ। প্রধানমন্ত্রী ভারতে গেলে দেশের সাথে গাদ্দারি করা হবে বলেও মন্তব্য করেছেন দলটির মুখপাত্র আসিফ মাহমুদ। আরও জানাচ্ছেন রাশেদ আনিস। যাত্রাবাড়িতে এনসিপির এই গণসমাবেশের মূল প্রতিপাদ্য, গ্যাস, তেল ও বিদ্যুৎ সংকটের সমাধান না করতে পারলে গদি ছাড়তে হবে সরকারকে। স্লোগানে স্লোগানে সেই বার্তাই দিয়েছেন এনসিপির নেতাকর্মীরা। যে জায়গায় গ্যাস নাই, যে জায়গায় বিদ্যুৎ নাই, এলাকাবাসীকে ঐক্যবদ্ধ করে রাস্তায় নেমে পড়ুন। কার্ডের রাজনীতি করতে চাইলে জনগণকে বিদ্যুতের কার্ড দেন। আপনারা কার্ডের রাজনীতি করতে চাইলে আমার মা বোনদেরকে গ্যাসের কার্ড দেন। শেখ হাসিনা ও হাদির খুনিদের ফিরিয়ে না দেওয়ার আগে প্রধানমন্ত্রী ভারতের মাটিতে পা দিলে দেশের মানুষের সাথে গাদ্দারি করা হবে বলেও মনে করেন নেতারা। জুলাই গণঅভ্যুত্থানে গণহত্যার জন্য দায়ী যারা এখনো ভারতের আশ্রয়ে আছে, যারা ভারতের আশ্রয়ের প্রশ্রয়ে এই সাক্ষাৎকার তারপরে প্রেস ব্রিফিং করে যাচ্ছে, এবং সর্বশেষ ওসমান হাদির খুনিরা যারা ভারতের হাতে বন্দী অবস্থায় আছে, তাদেরকে বাংলাদেশের মাটিতে ফেরত না দেওয়া পর্যন্ত প্রধানমন্ত্রী যদি ভারতের মাটিতে পা রাখেন, এইটাই দেশের জনগণের সাথে গাদ্দারি হবে। দলটির আহ্বায়ক বলেন, দেশের ইতিহাসে এমন বিদ্যুৎ সংকট আর দেখা যায়নি। জ্বালানি খাতকে বেসরকারীকরণ করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। বাংলাদেশের ইতিহাসে লোডশেডিং এর ইতিহাসের রেকর্ড ভেঙেছে এই সরকার মাত্র 5 মাসে। তেলকে বেসরকারীকরণ করা হচ্ছে। একটা বেসরকারি কোম্পানির হাতে দেশের তেলের নিয়ন্ত্রণ, বাজারজাত, আমদানি সবকিছু তড়িঘড়ি করে তুলে দেওয়া হচ্ছে, পায়তারা করা হচ্ছে। এই যখন দেশের পরিস্থিতি, জনগণ এই সরকারকে লাল কার্ড দেখিয়ে দিবে ইনশাআল্লাহ। নাহিদ বলেন, জ্বালানি সংকটের সমাধান ও গণভোটের রায় বাস্তবায়ন না করতে পারলে সরকার ক্ষমতায় থাকতে পারবে না। গণভোটে হ্যাঁ ভোট দিন, হ্যাঁ ভোট দিলে দেশের সংস্কার হবে, পুলিশের সংস্কার হবে, বিচার ব্যবস্থার সংস্কার হবে,
স্থানীয় সরকারের সংস্কার হবে, মিডিয়ার সংস্কার হবে। আমরা সেই প্রতিশ্রুতি অনুযায়ী এই সরকার যদি গণভোটের গণরায় বাস্তবায়ন না করে, আমরা এই সরকারকে ক্ষমতায় থাকতে দেব না। 5 আগস্ট দিল্লিতে শেখ হাসিনার সংবাদ সম্মেলনে কোনো জবাবদিহিতা নিশ্চিত না করায় প্রধানমন্ত্রীকে কোনোভাবেই ভারত সফরে যেতে দেয়া হবে না বলেও হুঁশিয়ারি এনসিপির। যদি জবাবদিহিতা নিশ্চিত করতে না পারে, তাহলে তারেক রহমানের ভারত সফর কোনোভাবেই এদেশের জনগণ মেনে নেবে না। রাশেদ আনিস, 71, ঢাকা। সারা দেশে গ্যাস সংকট বাড়ছে। গ্যাসের চাপ না থাকায় বন্ধ করে দেওয়া হয়েছে বেশিরভাগ সিএনজি স্টেশন। বাসাবাড়িতেও গ্যাসের সরবরাহ পাওয়া যাচ্ছে না। রান্না খাওয়া চলছে বিকল্প উপায়। এদিকে কবে নাগাদ পরিস্থিতি স্বাভাবিক হবে তা কোনো কর্তৃপক্ষ নিশ্চিত করতে পারছে না। সহকর্মীদের তথ্য ও ছবিতে প্রতিবেদন। চট্টগ্রামে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়েও যানবাহনের জন্য প্রয়োজনীয় গ্যাস পাচ্ছেন না চালকরা। এতে আয় রোজগার কমে যাওয়ায় পরিবার চালানো ও কিস্তি পরিশোধ নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন তারা। একটি সিএনজি স্টেশনের ম্যানেজার জানান, বৃহস্পতিবার কিছুটা গ্যাস পাওয়া গেলেও চাপ ছিল খুবই কম। শুক্রবার গ্যাস না থাকায় পাম্প বন্ধ রাখতে হয়েছে। আইসি অন মানে 9 ঘন্টা উপরে গেছে জন্য এখন আমরা গ্যাস পাই নাই। আমরা গ্যাসের পাম্পের সামনে হচ্ছে পাম্প বন্ধ করে দিয়েছে। পরিস্থিতি এখন বেশি খারাপ। আমরা 6 ঘন্টা 7 ঘন্টা আসা গ্যাসের লাইনে থাকি, গ্যাস পাচ্ছি না। সিরিয়াল ধরেও গ্যাস পাচ্ছি না, কোম্পানিরাও মানতেছে না, ইনকামও কম নিচ্ছে না। আমরা বাসা বাড়িতেও সমস্যা, বাসায়ও গ্যাস নেই। মানিকগঞ্জের 14টি সিএনজি ফিলিং স্টেশনের মধ্যে বেশিরভাগ থেকেই গ্যাস দেয়া বন্ধ। 2টি ফিলিং স্টেশন থেকে সামান্য পরিমাণ গ্যাস দিলেও পর্যাপ্ত চাপ নেই। রাত 3টার সময় আছি, আইসা আপনার সিরিয়াল ধরছি, এখন আমার গাড়িটা এই যে এখানে আছে। ফিলিং স্টেশন কর্তৃপক্ষ জানায়, টানা 1 মাস গ্যাসের সংকটের পর মাঝে 3 দিন সরবরাহ স্বাভাবিক ছিল। এখন আবারও সংকট তৈরি হয়েছে। আর মাঝখানে 2-3 দিন ভালো ছিল, 2-3 দিন গ্যাস পাইছে, আবার সংকট শুরু হয়েছে টানা 4-5 দিন ধরে, মানে গ্যাস পাওয়া যেতেছে না লাইনে। ব্রাহ্মণবাড়িয়ায় পুরোপুরি বন্ধ রয়েছে 5টি ফিলিং স্টেশন ও 17টি গ্যাস নির্ভর শিল্প কারখানা। বাসাবাড়িতে গ্যাস না থাকায় রান্না হচ্ছে মাটির চুলা ও সিলিন্ডার গ্যাসে। কতদিন এই সমস্যার সমাধান হবে তা নিশ্চিত করে বলতে পারে না কেউ। একদমই গ্যাস নাই, দিনেও নাই, রাতেও নাই। বাচ্চার খাওয়া দাওয়ার অসুবিধা হইতেছে। বাসায় ময় মুরব্বী আছে, ওনাদের পর্যন্ত ঠিক টাইমে খাবার দাবার দিতে পারতেছি। আমরা গ্যাসের কারণে আজকে 2 দিন যাবত পাক শাক করার মতো কোনো অবস্থায় গ্যাস নাই। গ্যাস পাচ্ছেন না সাভারের বেশিরভাগ প্রাইভেট কার ও সিএনজি অটোরিকশার চালকরা। বন্ধ হয়ে গেছে এই এলাকার বেশ কয়েকটি সিএনজি স্টেশন। দুশ্চিন্তা কাটছে না আবাসিক শিল্প গ্রাহকদেরও। এদিকে গ্যাস নিতে 2 থেকে 3 ঘন্টা পর্যন্ত অপেক্ষা করতে হচ্ছে গ্রাহকদের। লাইনে আগে যাওয়া নিয়ে মাঝে মাঝে উত্তেজনা সৃষ্টি হচ্ছে। গ্যাসের যে সংকট, আমরা খুব কষ্টে আছি। গ্যাসের সমস্যাটার জন্য আমরা আসলে বিভিন্ন কাজে আমরা সমস্যায় পড়তেছি। যেখানে গ্যাস পাই 500-600 টাকা, সেখানে 200-300 টাকার গ্যাস পাচ্ছি। নেত্রকোনায় পাইপলাইনে গ্যাসের চাপ কমে যাওয়ায় জেলার বিভিন্ন এলাকায় বাসাবাড়িতে রান্নাবান্না ব্যাহত হচ্ছে। এতে নতুন করে দুর্ভোগে পড়েছেন আবাসিক ও বাণিজ্যিক গ্রাহকরা। মনিরা কাজুরি, 71। লোডশেডিংয়ে বিপর্যস্ত গোটা দেশ। বিদ্যুৎ সরবরাহের সবচেয়ে বেশি নেতিবাচক প্রভাব পড়েছে শিল্পাঞ্চলে। লোডশেডিংয়ের এই ধারা অব্যাহত থাকলে বহু কারখানা বন্ধ হয়ে যাওয়ার শঙ্কা করছেন কারখানা মালিকরা। এদিকে লোডশেডিংয়ের প্রভাব পড়েছে গ্রামাঞ্চলে। 24 ঘন্টায় সর্বোচ্চ 3 থেকে 4 ঘন্টা বিদ্যুৎ পাচ্ছেন গ্রামের মানুষ। সহকর্মীদের তথ্য ও ছবিতে প্রতিবেদন। মানিকগঞ্জে ঘন ঘন লোডশেডিংয়ের কারণে সবচেয়ে বিপাকে পড়েছেন ক্ষুদ্র ও মাঝারি শিল্পের উদ্যোক্তারা। ঘন্টার পর ঘন্টা বসে থাকছেন শ্রমিকরা। উদ্যোক্তারা জানান, দিনে 1 ঘন্টা বিদ্যুৎ থাকলেও পরের 2 ঘন্টা থাকে না। এখন বসায় তো রাখলে তো সেটা আমার কারখানা কোনোভাবেও চালানো সম্ভব না। বিদ্যুতের যে অবস্থা, আমরা তো এই বিদ্যুতের কারণে ঠিকমতো প্রোডাকশন দিতে পারতেছি না। এদিকে বিদ্যুতের কর্মকর্তারা বলছেন, চাহিদা অনুযায়ী বিদ্যুৎ পাওয়া যাচ্ছে না। সমসাময়িক অবস্থা বিবেচনা করে আমাদের যে নির্ধারিত শিডিউল আছে সেই শিডিউল মেনটেন করে আমরা লোডটাকে বিভাজন করি। আর আমরা খেয়াল করি যাতে সব এলাকাতে এই বিভাজনটা মানে সর্বোচ্চ সহনশীল পর্যায়ে থাকে। ময়মনসিংহে প্রচণ্ড গরমের মধ্যে ঘন ঘন লোডশেডিংয়ে জনজীবন বিপর্যস্ত। জ্বালানি তেলের সংকটে বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হওয়ায় লোডশেড করতে হচ্ছে বলে জানান বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারা।
নারায়ণগঞ্জে বিদ্যুৎ সংকট রয়েছে বাসাবাড়িতে, ব্যাহত হচ্ছে ব্যবসা বাণিজ্য এবং শিল্প কারখানার উৎপাদন। মালিকদের দাবি উৎপাদন কমে যাচ্ছে, বহু কারখানা কর্তৃপক্ষ সময় মতো বিদেশে পণ্য সরবরাহ করতে পারবেন না। বিদ্যুৎ তো মনে করেন আপনার 1 ঘন্টা থাকলে 3 ঘন্টা থাকে না, এমন কোনো রাত্রেও ঠিকমতো কোনো মানুষ ঘরে ঘুমাতে পারে না। 6 মাসের বাচ্চা 1 বছরের বাচ্চা নিয়ে ঘরে থাকি, যখন বিদ্যুৎ জায়গা 1 ঘন্টা পর বিদ্যুৎ আসে, আবার 1 ঘন্টা 1.5 ঘন্টা পর আবার যায়, আবার 1 ঘন্টা পর আসে। লোডশেডিং পরিস্থিতিতে বিপর্যস্ত নেত্রকোনার গ্রামাঞ্চল। 24 ঘন্টায় সর্বোচ্চ 3 থেকে 4 ঘন্টা বিদ্যুৎ সরবরাহ পাচ্ছেন গ্রামের মানুষ। এতে অসুস্থ হয়ে পড়ছে শিশু ও বৃদ্ধরা, ব্যাহত হচ্ছে শিক্ষার্থীদের পড়াশোনা। বিদ্যুৎ নির্ভর পানির পাম্প চালাতে না পারায় দেখা যাচ্ছে সেচ সংকট। দিনের মধ্যে 2-3 ঘন্টাই থাকে, সারাদিন আমাদের সব মিলে 4-5 ঘন্টা কারেন্ট থাকে। বিদ্যুতের কারণে উৎপাদন বন্ধ হয়ে গেছে শিল্পাঞ্চল রূপগঞ্জের বহু কারখানায়। উপজেলার বেশিরভাগ এলাকায় দিন ও রাতে সমান তালে 6 থেকে 7 ঘন্টা লোডশেডিং হচ্ছে। শান্তা ইসলাম, ৭১। বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে দ্বিপক্ষীয় সফরের জন্য আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানানো হয়েছে বলে জানিয়েছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। শুক্রবার দিল্লিতে সাপ্তাহিক সংবাদ সম্মেলনে তিনি এই কথা জানান। জয়সওয়াল বলেন, দ্বিপক্ষীয় সফরের পাশাপাশি ব্রিক্স শীর্ষ সম্মেলনের আউটরিচ সেশনে অংশ নেওয়ার জন্য তারেক রহমানকে আমন্ত্রণ জানানো হয়েছে। এরই মধ্যে আমন্ত্রণ বার্তা তাকে পৌঁছে দেওয়া হয়েছে। এ সময় বাংলাদেশে জ্বালানি সরবরাহের বিষয়ে ভারতের মনোভাব তুলে ধরেন তিনি। বলেন, জ্বালানি সরবরাহের বিষয়টিকে ইতিবাচকভাবে বিবেচনা করছে ভারত। অভ্যন্তরীণ চাহিদা, শোধন ক্ষমতা এবং ডিজেলের প্রাপ্যতার বিষয়টি বিবেচনায় রেখে পর্যালোচনা করা হবে বলেও জানান ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই মুখপাত্র। চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে দুটি মাদার ভেসেলের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে গমবাহী জাহাজটির ইঞ্জিন রুমে পানি ঢুকলেও তেলবাহী জাহাজটি অক্ষত আছে। কোস্টগার্ড জানায়, বহির্নোঙরে আলফা অ্যাঙ্কারে শুক্রবার দুপুর 2টায় এই ঘটনা ঘটে। 52,000 টন গম নিয়ে লাইবেরিয়ার পতাকাবাহী বাল্ক ক্যারিয়ার সানশাইন বহির্নোঙরে নোঙর করা ছিল। এ সময় মার্শাল আইল্যান্ডের পতাকাবাহী ট্যাঙ্কার সি স্পাইক নোঙর করতে গিয়ে সানশাইনকে ধাক্কা দেয়। এতে সানশাইন কিছুটা ক্ষতিগ্রস্ত হয় এবং ইঞ্জিন রুমে পানি ঢোকে। ট্যাঙ্কার সি স্পাইক বিপিসির জন্য 33,000 টন ডিজেল বহন করছিল। এদিকে দুর্ঘটনার পরপরই জাহাজ দুটির সহায়তায় এগিয়ে যায় চট্টগ্রাম বন্দরের উদ্ধারকারী টাগবোট কান্ডারি 8 ও কোস্ট গার্ডের একটি উদ্ধারকারী দল। মানবিক ও অন্তর্ভুক্তিমূলক দেশ গঠনে সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলে মন্তব্য করেছেন সমাজ কল্যাণ ও মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী এজেডএম জাহিদ হোসেন। রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে বর্ষা উৎসব উপলক্ষে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে শুক্রবার সন্ধ্যায় এই মন্তব্য করেন তিনি। সমাজ কল্যাণ মন্ত্রী বলেন, দেশের সব শ্রেণী পেশার মানুষের সবচেয়ে বড় পরিচয় তারা এই ভূখণ্ডের মানুষ। তাই ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে সঙ্গে নিয়ে দেশকে এগিয়ে নিতে চায় বর্তমান সরকার। এদিকে অনুষ্ঠানে জাতীয় প্রেস ক্লাবের সদস্যদের পরিবারের শিশুদের নিয়ে আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন সমাজ কল্যাণ মন্ত্রী। বর্তমান সরকার নির্বাচনের আগে থেকে গত 22শে ডিসেম্বর থেকে আমরা বলছি যে আমরা সবাইকে নিয়ে এমন একটা বাংলাদেশ করতে চাই যে বাংলাদেশে কেউ পিছিয়ে থাকবে না। পিছিয়ে পড়া জনগোষ্ঠী বলেন এবং এগিয়ে যাওয়া জনগোষ্ঠী, বয়স্ক মানুষ এবং আজকের জন্ম নেওয়া শিশু, সবাইকে আমরা অ্যাড্রেস করতে চাই। সেজন্য আমরা বলি যে একটা অন্তর্ভুক্তিমূলক সমাজ ব্যবস্থা, মানবিক বাংলাদেশ গড়ে তুলতে চাই। ইতালির রোমে স্বপ্নের সংসার করেছিলেন নোয়াখালীর কোম্পানিগঞ্জের কামাল উদ্দিন বাবুল, কিন্তু সেই স্বপ্নের সংসারেই নেমে আসে নৃশংস পরিণতি। গত 26 জুন রোমের কাসালত্তি এলাকায় নিজের বাসার প্রতিবেশী সাদাত হোসেনের ছুরিকাঘাতে প্রাণ হারান বাবুল, তার স্ত্রী ও 5 বছর বয়সের মেয়ে আরোয়া ইসলাম আরিশা। এই হামলায় তাদের ছেলে আমিরুদ্দিন গুরুতর আহত হন। শুক্রবার 3 জনের মরদেহ দেশে আনা হয়। ওই দিনই মাগরিবের নামাজের পর 3 জনকে সমাহিত করা হয়েছে। মিজানুর রহমানের তথ্য ও ছবিতে প্রতিবেদন। 5 বোনের একমাত্র ভাই কামাল উদ্দিন বাবুল। তার পরিবারে ছিল 1 ছেলে, 1 মেয়ে ও স্ত্রী। এই কবরগুলোই যেন এখন এক পরিবারের স্বপ্ন ভাঙার নীরব সাক্ষী।
এক পাশে বাবা বাবুল, পাশে মা ও ছোট বোন আরিশার কবর। সেই দৃশ্য নীরব দৃষ্টিতে দেখছে ওই দম্পতির একমাত্র ছেলে আমির উদ্দিন। শুক্রবার সকালে ইতালি থেকে দেশে আনা হয় 3 মরদেহ। বিমানবন্দর থেকে স্বজনরা নিয়ে যান নোয়াখালীর কোম্পানিগঞ্জের চরকাকড়ার বাড়িতে। সেখানে মাগরিবের নামাজের পর জানাজা শেষে পাশাপাশি দাফন করা হয়। শেষবারের মতো তাদের দেখতে এসে কান্নায় ভেঙে পড়েন স্বজন ও এলাকাবাসী। যে আমি রাতের 9টা বাজে আমার কাজ শেষ করে বাসায় গেছি, তো আমি নিচের গেট খুলে আমাদের উপরের গেট খুলছি। উপরের গেট খোলার সাথে সাথে ও আমারে অ্যাটাক করে ফেলছে। প্রথম কোপটায় মাথায় দিয়ে দেওয়ার সাথে সাথে আমি পড়ে গেছি। পড়ে যাওয়ার পরে ধস্তাধস্তি হয়েছে অনেকক্ষণ, 3-4 মিনিট ধস্তাধস্তি করে এক পর্যায়ে ওরা আমি ফালাই দিছি। ওর হাতরে মুসকায় ঘুরে ওরে ফালাই দিছি। ফালাই দেওয়ার পরে আমি তাড়াতাড়ি দৌড় দিয়ে বের হয়ে চলে গেছি। আমি বাংলাদেশ সরকারের কাছে আবেদন জানাইছি, আমার উচিত বিচার হলে আমার হাসি চাই, আবার আমার নাতি নিরাপত্তা চাই। গত 26 জুন রাতে ঘটা হত্যাকাণ্ডে অভিযুক্ত মোহাম্মদ শাহাদাত হোসেন নোয়াখালীর কোম্পানিগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব এবং চরকাকড়া ইউনিয়নের 5 নম্বর ওয়ার্ডের আব্দুল আহাদের ছেলে। তাকে প্রধান সন্দেহভাজন উল্লেখ করে গত 27 জুন ছবি প্রকাশ করে ইতালির আইন শৃঙ্খলা বাহিনী। তবে এই হত্যাকাণ্ডের আগে থেকেই ছিল শঙ্কার ইঙ্গিত, দাবি পরিবারের। ইতালির মতো দেশে যদি, এমন একটা দেশে যদি একজন ঘাতককে যদি গ্রেপ্তার না করতে পারে, এটা আমাদের জন্য দুর্ভাগ্য। এখন পর্যন্ত ওই দেশের গভর্নমেন্ট আমাদেরকে সন্তুষ্টমূলক কোনো একটা রিপোর্ট দিতে পারে না এবং ফলাফলও দিতে পারে না। শাহাদাত হোসেন তার নাম, সে যদি জড়িত হয়ে থাকে তার আইনের আওতাতে আনি বিচার করা হোক। এদিকে নিহতের স্বজনদের নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে পুলিশ। আসলে শাহাদাত হোসেনের সাথে বাংলাদেশে থাকতেও তাহাদের পূর্বপুরুষ ছিল এবং বাংলাদেশি হিসেবে তাদের মধ্যে যাতায়াত ছিল পারিবারিকভাবে। তো তাদের বিষয়ের মধ্যে কি বিষয় নিয়ে বলবো বুঝাবুঝি হয়েছে এটা আবার ক্লিয়ার না। 2025 সালের 2 জুলাই বাবুলদের বাড়ির সামনে লাল বাহিনীর নামে একটি উড়ো চিঠিতে টাকা ও স্বর্ণালংকার দাবি করা হয়। না হলে পরিবারের সদস্যদের হত্যা সহ নারী সদস্যদের নির্যাতনের হুমকি দেওয়া হয়েছিল। নিরাপত্তা চেয়ে বাবুলের বাবা সিরাজুল ইসলাম কোম্পানিগঞ্জ থানা ও স্থানীয় সেনা ক্যাম্পে লিখিত একটি অভিযোগ করেছিলেন। শাকিলা সিথি, 71। দর্শক, চলছে সংবাদ সংযোগ। সরাসরি সংবাদ এবং অনুষ্ঠান দেখতে চোখ রাখুন 71-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন 71-এর ইউটিউব চ্যানেলে। 71-এর সাথে থাকুন।